একটি ছোট্ট গ্রামে সুন্দর নামে এক ব্যক্তি তার স্ত্রী সরিতা এবং ছেলে শিবমকে নিয়ে থাকতেন। কিন্তু দুঃখের কারণ হল শিবম একটি সড়ক দুর্ঘটনায় তার দুটি চোখ হারিয়ে ফেলে। এই কারণে সুন্দর এবং তার স্ত্রী সবসময় দুঃখী থাকতেন। তার কাছে এমন কোনো জমিও ছিল না যা সে বন্ধক রেখে তার ছেলের চোখের অপারেশন করাতে পারে। একদিন শিবম বিছানায় শুয়েছিল। সরিতা পাশে বসে তার মাথায় হাত রেখে কাঁদছিল, আর সুন্দরও বিষণ্ণভাবে বসেছিল। শিবম দুর্বল কণ্ঠে বলল, মা, বাবা, আমার চোখে খুব জ্বলন করছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি আর সহ্য করতে পারছি না। সরিতার চোখে জল এসে গেল। সুন্দর তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, বেটা, চিন্তা করো না, আমি যে কোনোভাবে টাকার ব্যবস্থা করে তোমার চিকিৎসা করাবো। সুন্দর তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর কাঁধে কোদাল চাপিয়ে সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল গ্রামের ধনী জমিদার শেখর প্রতাপের বাড়িতে। সারাদিন কাজ করার পর যখন সূর্য অস্ত হয় তখন সে কাজ শেষ করে জমিদারের কাছে যায় তার মজুরি চাইতে। সেখানে শেখরলাল আরাম করে একটি চেয়ারে বসেছিলেন। তার সামনে একজন ভৃত্য হাত জোর করে হাঁটু গেড়ে বসেছিল। জমিদার বাবু, আমার 2 মাসের টাকা পাওনা আছে, দয়া করে দিয়ে দেন, আমার ছেলেরা খিদেতে আছে। আমি আপনার কাছে হাত জোর করছি। দেখ, এখন কোনো বেতন তেতন পাবি না, ঠিক আছে? চুপচাপ চলে যায় এখান থেকে, নইলে আমি তোর হাড় ভেঙে দেব। শেঠ ছিলেন একজন হৃদয়হীন এবং লোভী মানুষ। তিনি তার চাকরদের বিনা বেতনে কাজ করাতেন, আর যখন তারা তাদের টাকা চাইতে যেত তখন সে তাদের মারধর করে তাড়িয়ে দিতেন। দূরে দাঁড়িয়ে সুন্দর এই দেখে খুব ভীতু হয়ে পড়েন। এখানে কাজ করার চেয়ে ধোপার কুকুর হওয়া ভালো। কাজ করি বা না করি সবই সমান। হ্যাঁ, কিন্তু তাছাড়া করবই বাকি, আর কিছুই বাকি নেই। আমাকে শেঠজির কাছে থেকেই কাজ চাইতে হবে। এই কথা বলেও এগিয়ে যায়। আরে সুন্দর, এখন তোমার আবার কি চাই? শেঠজি, ওই বলছিলাম কি, আজ সব ফসল কাটা হয়ে গেছে এবং বাজারে বিক্রিও হয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক আছে, তুমি যা বলতে চাও সেটা বলো না। শেঠজি, আমি আসলে বলছি কি, আমার টাকার প্রয়োজন, কিন্তু আমি বেশি টাকা দিতে বলছি না, শুধু আমার বেতন থেকেই কেটে দেন। ও, তাহলে তুমি আমার সাথে বেতনের ব্যাপারে কথা বলতে এসেছো? দেখো সুন্দর, এখন কাউকে কোনো বেতন তেতন দেয়া যাবে না। তাতে কাজ করো বা না করো, বাকিটা তোমার ব্যাপার। সুন্দর গভীরভাবে দুঃখিত হয়ে বাড়ির দিকে রওনা দেয়। যেতে যেতে পথে সে এক দোকানদারের কাছে যায় আর ওর কাছ থেকে কাজ চাইতে লাগে। দোকানদার ভাই, যদি তোমার একটু কাজ থাকে তাহলে দয়া করে আমাকে দাও, আমার টাকার খুব প্রয়োজন। দেখো, এখানে কোনো কার্য নাই। দয়া করে ভাই, যে কোনো কাজ করলেই হবে, দয়া করে না বলো না। একটা কাজ আছে, কি তুমি করবে? হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তবে শোনো, এখানে যতগুলো বস্তা আছে তুমি সেগুলো গোদামে পৌঁছে দাও। এর জন্য আমি তোমাকে 5 টাকা দিব। মাত্র 5 টাকা? হ্যাঁ, করতে চাও তো করো, নইলে যাও। এর থেকে বেশি আমি দিতে পারবো না। হয়তো 5 টাকাও কাজে লাগবে, আমি করব। ঠিক আছে ভাইয়া। এরপর সুন্দর 5 টাকায় রাজি হয়ে যায়। তারপর সে বস্তাগুলো তুলে গুদামে নিয়ে যায়। সারাদিন কাজ করে সে ক্লান্ত ছিল, কিন্তু তবু সে পরিশ্রম করেই চলে। ভাই, আমি সব জিনিসপত্র পৌঁছে দিয়েছি। ঠিক আছে, এই নাও তোমার 5 টাকা। রাতে সুন্দর ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরল এবং হাতে 5 টাকা নিয়ে। শিবম অজ্ঞান অবস্থায় পড়েছিল। ব্যথার কারণে তার শ্বাসকষ্ট হচ্ছিল। সরিতা পাশেই বসেছিল। ভালো হয়েছে যে তুমি চলে এসেছো। দেখো না, শিবমের চোখে খুব ব্যথা করছে, ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো না।
কিন্তু ডাক্তারের কাছে কিভাবে নিয়ে যাব সরিতা? মালিক তো আমাকে টাকাই দিল না, যেভাবে হোক শুধু 5 টাকা পেয়েছি। কিন্তু ও যখন ধুতির পুটুলিটা খুলে দেখে তখন তাতে 5 টাকা থাকে না। হে ভগবান, আমার টাকা কোথায় গেল? ও জানতে পারেনি যে টাকা কোথায় পড়ে গিয়েছে। হে ভগবান, আমি 5 টাকা আমার ধুতির সাথে বেঁধেছিলাম, জানি না কিভাবে পড়ে গেল। টাকাও কোথা থেকে থাকবে? যখন ভাগ্যই সাথ দেবে না তখন আমরা আর কি করতে পারবো? দুজনই খুবই চিন্তিত ছিল যে আমাদের ছেলের চিকিৎসা কিভাবে হবে। রাতও অনেক হয়ে গেছিল আর তার কাছে কোনো টাকা ছিল না। যে কোনোভাবে 5 টাকা এসেছিল সেটাও আবার কোথায় হারিয়ে গেল। এখন তোর কিছু 1 টাকাও নেই। এক কাজ করি, আমি হরিশের কাছে যাই। হ্যাঁ, এইটাই সঠিক হবে। এই ভেবে সুন্দর হরিশের বাড়ির দিকে যেতে শুরু করলো আর দরজায় পৌঁছে সে বাইরে থেকে ঠক ঠক করতে লাগলো। হরিশ ভাইয়া, দরজা খোলো। হরিশ, দরজা খোলো ভাইয়া। ঘরের ভেতরে একটা বাতি জ্বলছিল আর কিছু শব্দও আসছিল। কে রে ভাই? হরিশ ভাইয়া, আমি সুন্দর, দয়া করে দরজাটা খোলো, আমি অনেক ঝামেলার মধ্যে আছি। মনে হচ্ছে আবার টাকা চাইতে এসছে। একটা কাজ করি, দরজাটাই খুলবো না। সে দরজায় অনেকক্ষণ ধরে আওয়াজ দিল, কিন্তু হরিশ দরজা খোলে না। সে বিষণ্ণ মুখে বাড়ি ফিরে আসে। কি হলো? হরিশদা এলো না তোমার সাথে? না, হরিশ দরজা খোলেনি। জানতাম খারাপ সময় কেউ বাসে থাকে না, যে আপন হয় তখন সেও পর হয়ে যায়। কোনো ব্যাপার না, ছাড়ো এসব। তুমি এক কাজ করো, তুমি না এই দুটো চুড়ি সোনার দোকানে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে এসো। কিছু না হলেও অন্তত ছেলের চিকিৎসাটা তো হয়ে যাবে। তারপর সুন্দর সোনার দোকানে চুড়ি দুটো বন্ধক রাখতে যায়। কি হলো, তুমি টাকা নিয়ে এলে? হ্যাঁ, এনেছি, কিন্তু শেঠ আমাকে এর জন্য মাত্র 100 টাকা দিয়েছেন। সুযোগ দেখে সবাই লেগে পায়। এত দামি সোনার বদলে শুধু 100 টাকা? এখন ছাড়ো এসব, চলো আমিও তোমার সাথে যাচ্ছি। সে খালি পায়ে শিবমকে নিয়ে তাড়াতাড়ি যায় পাশের গ্রামের ডাক্তারের কাছে। একটি জরাজীর্ণ ক্লিনিকে বৃদ্ধ ডাক্তার শিবমের চোখ পরীক্ষা করেন। ডাক্তার ছিলেন বৃদ্ধ, কিন্তু তার অভিজ্ঞতা ছিল অনেক। হ্যাঁ দেখো সুন্দর, এর দুটো চোখের কন্ডিশন খুবই খারাপ। যদি তাড়াতাড়ি অপারেশন না হয় তবে তোমার ছেলে কোনোদিনই এই পৃথিবীর আলো দেখতে পাবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তার চোখের অপারেশন করাও। ডাক্তারবাবু, অপারেশনের জন্য কত খরচ হবে? ধরুন প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা। কি? 10 থেকে 15 লাখ? সাহেব, আমাদের কাছে 10 টাকা পর্যন্ত নাই। 10 লাখ টাকা কোথা থেকে পাবো? দেখো, আমি দুঃখিত, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। পরের দিন সকালে সরিতা আর সুন্দর এইভাবে দুঃখী ছিল, কি এত টাকা কোথা থেকে পাবো। হ্যাঁ গো, বলছি আমরা একবার গ্রাম প্রধানের কাছে গিয়ে সাহায্য কেন চাইছি না? কিন্তু আমাদের এত টাকা কে দেবে? তখনই শিবম তার মা বাবাকে বলে, মা, বাবা, আমার চোখ কি কখনো ভালো হবে না? আমি কি কখনো এই পৃথিবীর আলো দেখতে পাবো না? না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। যতক্ষণ আমরা তোমার সাথে আছি তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক বলেছ। আমি একবার সরপঞ্চকে বলে দেখি, সে যদি কাজটা করে দেয়। এরপর সুন্দর আর তার স্ত্রী গ্রাম প্রধানের বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সে হাত জোড় করে দাঁড়িয়ে রইল। প্রধানবাবু, এখানে যদি কোনো কাজ থাকে, আমার ছেলের চোখের অপারেশন হবে। কিন্তু প্রধানজি তাদের দিকে অবজ্ঞার চোখে তাকালো। আরে সুন্দর, প্রত্যেকবারে বাহানা বানিয়ে চলে আসিস তুই। তুই কোনো কাজ ধান্দা করতে পারিস না? প্রধানবাবু, এবার আমি সত্যি বলছি, ছেলের প্রাণ বেরিয়ে যাচ্ছে। দয়া করে যা কাজ আছে দিন। এবারও আমি তোকে কোনো টাকা দেব না। আর টাকা দিতে স্পষ্টভাবে বারণ করে দেয়। দুপুরের প্রখর রোদে দুজনেই কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল।
সুন্দর খুবই ক্লান্ত আবেগ ছিল, তার মুখে ক্লান্তি আর উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন একটাই উপায়, চলো আমরা ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করি। ভিক্ষা চাইলেও কেউ সাহায্য করবে না, উল্টো তোর সবাই কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেবে। দেখা যাক, সব মানুষ তো একই রকম হয় না, তাই না? আর ছেলের জন্য যা যা করাতে হবে আমি তাই করব। তার চোখে জল এসে পড়ল। তারপর একসাথে তারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে লাগলো। বোন, দয়া করে আমাকে সাহায্য করুন। কেউ ইমানদারি থেকে তাদের সাহায্য করছিল, আবার কেউ তাদের দেখে দরজাই বন্ধ করে দিচ্ছিল। দাদা, আমার ছেলের চোখের অপারেশন দরকার, দয়া করে সাহায্য করুন। কোনো কাজ ধান্দা নাই কি? চলো যাও এখান থেকে। এই ভিখারিদের অভ্যাস হয়ে গেছে মিথ্যে কথা বলে টাকা নেবার। দয়া করে এমনটা করবেন না সাহেব। সাহেব সাহেব দয়া করে অন্ধের নামে কিছু দান দিন। সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় হেঁটে বেড়ায়, সন্ধ্যায় টাকা জোগাড় করে বাড়ি ফিরে আসে। কিন্তু তার মনে একটাই আওয়াজ, শিবমকে বাঁচাতে হবে। হে প্রভু, আমি যেভাবেই শাস্তি পাই না কেন, কিন্তু দয়া করে আমার শিবমকে সুস্থ করে তুলুন। সকালে তারা শিবমকে সরকারি হাসপাতালে নিয়ে যায়। সুন্দর শিবমের পাশে বসে তার চোখের দিকে তাকিয়ে থাকে। ভয়ে তার নিঃশ্বাস ধীর হয়ে যায়। অনেক সিরিয়াস দেখছি। অপারেশন তো হয়ে যাবে, কিন্তু ঠিক হবার চান্স কম আছে। এখন কি হবে সাহেব? এখন আমরা তো কিছু করতে পারবো না, শুধু ভগবানের কাছেই আমাদের বিশ্বাস রাখতে হবে। রাতের শেষ প্রহরে সে শিবমের জন্য চিন্তিত ছিল। ক্লান্ত হয়ে সুন্দর শিবমের পায়ের কাছে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ভোরের মৃদু আলোয় কুড়েঘর ভরে গেল। ডাক্তারবাবু শিবমের চোখের পটিটা খুলে ফেললেন। শিবমের চোখের কোণগুলো একটু কেঁপে উঠল। ধীরে ধীরে বলল, বাবা, আমি এখন দেখতে পাচ্ছি, আমার চোখ সেরে গেছে। এই দেখে সুন্দর অবাক হয়ে গেল। আমার সন্তান, তুমি সুস্থ হয়ে গেছো? তুমি আবার দেখতে পাচ্ছ? আর শিবমকে ঝরিয়ে ধরে কাঁদতে লাগলো। ডাক্তার হাসলেন। তুমি আমাকে বাঁচিয়েছো বাবা। হ্যাঁ বাবা, সবই ঈশ্বরের কৃপা। সুন্দর তারপর ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন কুড়েঘরে সূর্যের আলো ঝলমল করছিল। বাবা, আমি এখন সম্পূর্ণ সুস্থ, তাই আমি তোমার সাথে শ্রমিকে কাজ করব এবং পড়াশোনাও করব। না রে, এখন তোর শরীর ভালোভাবে সেরে ওঠেনি, এখন তোকে বিশ্রাম করতে হবে। বেটা, খেতে মাঠে কাজ করা এতটা সহজ নয়। তোকে ওখানে বৃষ্টি, রোদ সব সহ্য করতে হবে। বাবা, আমি এত বড় কষ্ট সহ্য করে নিলাম, এখন ক্ষেতের রৌদ্র আমার কি করবে? দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এরপর সুন্দর এবং শিবম মাঠে এসে পৌঁছায়। সুন্দর নাঙল দিয়ে জমি চাষ করতে শুরু করে। শিবম একটি হাতে কোদাল তুলে নেয়, আর সে তার ছোট ছোট হাত দিয়ে কাজ করার চেষ্টা করে। সমস্ত শ্রমিক ব্যস্ত ছিল। ঠিক তখনই শেখরলাল এলেন। আরে কি করছো? কিছু খেয়ে এসেছো কিনা? তোমরা ঠিকমতো কাজই করতে পারো না, জলদি জলদি হাত চালাও। সন্ধ্যের সময় সুন্দর আর শিবম ক্লান্ত কিন্তু সন্তুষ্ট হয়ে কুড়েঘরে প্রবেশ করলেন। বাবা, আজ থেকে আমি কঠোর পরিশ্রম করব এবং খেতে সাহায্যও করব। বাবা, আমি একজন আইএএস অফিসার হতে চাই এবং গ্রামের উন্নয়ন করতে চাই। সুন্দর একটা গভীর নিঃশ্বাস ফেলল আর উপর দিকে তাকিয়ে বলল, কে ছেলের স্বপ্ন, আর আরেকদিকে আমার দারিদ্র্যের শৃঙ্খলা আছে। বাবা, এই স্বপ্নটা অনেক বড়, আমাদের মতো গরিব মানুষ এটা বহন করতে পারবে না। তুমি এই তো আমাকে শিখিয়েছো বাবা, পরিস্থিতি যাই হোক না কেন আমাদের কখনো পিছু হাঁটতে নেই। তুমি সমর্থন করলে আমি ঠিক পারবো। যদি তুই পড়াশোনা করতে চাস, আমি দিন রাত মাঠে কাজ করব। তুই শুধু তোর সমস্ত মন দিয়ে কঠোর পরিশ্রম কর।
পরের দিন সকালে শিবম তার পুরনো বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছিল। তার চোখে আত্মবিশ্বাস ছিল। গ্রামের ছেলেরা তার দারিদ্র্য দেখে হেসে উঠল। কোনো কথা না বলে শিবম তার পড়াশোনায় মনোযোগ দিল। সকালে সে তার বাবার সাথে মাঠে কাজ করে, আর রাতে সে লণ্ঠনের মৃদু আলোয় বই পড়ে। সুন্দর জ্বলন্ত চোখে এই দেখে। শিবাম, এবার তো ঘুমিয়ে যা বাবা। তুই সকাল থেকে কাজ করছিস আর এখন পড়াশোনা, শরীর বটে ক্লান্ত হয়ে পড়বে। বাবা, আমাকে আশীর্বাদ করো যাতে আমি ইউপিএসসি পরীক্ষাটা ভালো দিতে পারি। কয়েক বছরের কঠোর পরিশ্রম করতে হবে। তোর সাহসকে আমি স্যালিউট জানাই। কয়েক বছর পর শিবম ইউপিএসসি পরীক্ষা দেয়। সে তার বাবার এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নেয়। বাবা, মা, তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। সুন্দর তার মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করে। হে ঈশ্বর, আমার ছেলেকে পড়াশোনা করে পৃথিবীতে নাম কামানোর শক্তি দেন, যাতে ও বাবার নাম উজ্জ্বল করে। বাবা, তোর উপর আমার বিশ্বাস আছে। ঈশ্বর যদি তোকে আশীর্বাদ করেন তাহলে তোর ভাগ্য অবশ্যই উজ্জ্বল হবে। এরপর শিবম একটি বাস ধরে শহরে যায়। সে তার পরীক্ষা দেয় এবং প্রশিক্ষণ নেয়। কয়েক মাস পরে কুড়ে ঘরের বাইরে ডাক পিয়ন আসে। সুন্দর ভাই, তোমার চিঠি এসেছে। শহর থেকে তোমার ছেলে পাঠিয়েছে। সুন্দর ডাক পিয়নের কাছ থেকে খামটি নিয়ে বাড়ি ফিরে আসে। সুন্দর কাপা হাতে খামটি খোলে। সে দম নিয়ে পড়তে লাগলো। তাতে লেখা ছিল, শিবম ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মানে হলো শিবম ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হে ভগবান, আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ। আমাদের বিশ্বাস এবং ছেলের নিষ্ঠা সার্থক হয়েছে। হ্যাঁ, প্রভু আমাদের কথা শুনেছে। হে ভগবান, তোমার অনেক অনেক ধন্যবাদ। সরিতা আর সুন্দর দুজনেই আনন্দে লাফিয়ে ওঠে। দুঃখে নয়, আনন্দে তাদের চোখ দিয়ে জল ঝরে পড়ে। তখনই গ্রামের ব্যবসায়ী হরিশ চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। আরে, কেউ আছে? আমার ছেলেটার কিছু হয়ে গেছে। ওকে হাসপাতাল নিয়ে চলো না ভাই। কেউ আছে? গ্রামের সবাই দৌড়ে আসে, কারণ হরিশের ছেলে ছাদ থেকে পড়ে গিয়েছিল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নিয়ে যাও এবারে সোজা হাসপাতাল। তোমার ছেলের যা অবস্থা, তাতে হাসপাতাল নিয়ে যাওয়াও কঠিন। না ভাই, এমন কথা বলো না। আমার ছেলেকে নিয়ে চলো। হরিশ তার ছেলেকে হাসপাতালে নিয়ে যাবে, ঠিক তখনই একটি গাড়ি আসে এবং কোট পরে একটা ছেলে নেমে আসে। দাঁড়াও হরিশ কাকা, কোথাও যাওয়ার দরকার নেই। এবার আমি এসে গেছি। গ্রামবাসীরা এটা দেখে হতবাক হয়ে যায়। ওরে শিবম, তুই? হ্যাঁ, আমি আইএএস অফিসার শিবম। আইএএস অফিসার শিবম, বেটা তুই আইএএস হয়ে গেছিস। নিয়ে চল বেটা, জলদি করে। আমার অনুজের কি হয়ে গেছে? শিবম তাকে তার গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা করায়। হাসপাতালের বাইরে একটা চেয়ারে হরিশ বসেছিল। তার চোখে জল এসে পড়ল। ঠিক তখনই সুন্দর পেছন থেকে এসে তার পাশে বসল। হরিশ ভাই, সেই দিনটির কথা মনে আছে যখন আমি আমার ছেলের চিকিৎসার জন্য তোমার কাছে গিয়েছিলাম? তুমি দরজা খুললে না। হ্যাঁ, খুব ভালো করে মনে আছে। আজ সেই শিবম বেটা সেবা পদাধিকারী হয়ে আমার ছেলের প্রাণ বাঁচাচ্ছে আর গ্রামের সেবা করছে। আমি খুব লজ্জিত সুন্দর। সেদিন আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও ভাই। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে আসলেন। অনুজ এখন বিপদমুক্ত। আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। যদি পেশেন্টকে আসতে আরও 5 মিনিট দেরি হতো তাহলে তাকে বাঁচানো সম্ভব হতো না। স্যার, আপনি তো আজ অসাধারণ কাজ করেছেন। গ্রামবাসীরা ছুটে এসে বলল, বাহ,
বেটা সত্যি তুই শুধু তোর বাবার নয় আমাদেরও সম্মান রেখেছিস আর গ্রামেরও। হরিশের চোখে আনন্দের জল। হরিশ তার পায়ে পড়লে, শিবম বেটা, আমি তোর কাছে ক্ষমা চাইছি। তুই আজ আমার চোখ খুলে দিলি। বাবা, আমি তোকে কখনো সাহায্য করিনি, আজ তুই আমার চোখ খুলে দিলি, আমাকে ক্ষমা করে দে। শিবম হাত ধরে তাকে উঠিয়ে বলল, কাকা, সেবা করা আমার কর্তব্য। আমি আমার দেশের মানুষ এবং সমাজের উন্নয়ন করতে চাই। কেউ আমাদের সাথে খারাপ করলেও আমাদের সব সময় ভালো করতে হবে, এবং এই সব কিছুর পিছনে পরিবার, তাদের কারণেই আমি এত দূর আসতে পেরেছি। গ্রামের লোক আনন্দে লাফিয়ে উঠল। সুন্দর নিজেকে গর্বিত মনে করে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার ছেলে, তুই আমার গর্ব। তুই শুধু আমারই নয়, পুরো গ্রামের সম্মান বাঁচিয়েছিস। ভুল তো সবাই করে হরিশ ভাই, কিন্তু মানবতা কেবল তাদের মধ্যেই যারা অন্যদের সাহায্য করে। একজন ছেলের নিষ্ঠা, বাবার কঠোর পরিশ্রম এবং এক মায়ের ভালোবাসা একত্রিত হয়ে অন্ধকারকে আলোয় পরিণত করেছে। এটাই মানবতার আসল বিজয়।